এটা হচ্ছে অনরের ম্যাজিক V6 বাট আপনি এই ভিডিওটা দেখুন। কি এটা এডিটিং হতে পারে, কিন্তু চ্যালেঞ্জটা আমরা একটু নিয়েই দেখি আসলে এডিটিং নাকি সত্যিই শক্ত। এ সমস্ত লোভনীয় ভিডিও দেখে ফাঁদে পা দেওয়া যাবে না। ভাইজান, জিনিস কিন্তু আমরাও তৈরি করে ফেলছি, শুধু চাইনিজরা কেন করবে? আমরা একটু ট্রাই করে দেখি আসলে এটা শক্ত কিনা। বাট আমরা টোটাল ফ্রেমটা মেটাল দিয়ে তৈরি করছি, ওদেরটাও অবশ্যই মেটালেই ছিল, আদারওয়াইজ তো হওয়ার কথা না। সো এই ফ্রেমের মধ্যে আমরা স্মার্টফোনটিকে বসাবো। এই হচ্ছে আমাদের স্মার্টফোন, একদমই রানিং অবস্থায় রয়েছে যেমনটা দেখছেন। আর আমরা ফোনটাকে ঠিক এর মাঝে সেট করব এইভাবে। এই হচ্ছে আমাদের ফ্রেম। তো আমরা ফ্রেমের ভিতরে এই যে এভাবে যদি চাই ফোনটাকে কিন্তু সুন্দর করে একদমই সেট করে দিতে পারছি। নাও ফোনটা এটার মধ্যে বসে গেছে যেমনটা আপনি দেখছেন। আর এই পাশে যদি দেখেন এই যে ফোনের স্ক্রিন একদমই রানিং, ফুললি রানিং, সব কিছু ঠিক আছে। এখন বিষয়টা একটু মেকানিজমটা একটু বোঝার ট্রাই করেন। ফোনের এই অংশটা এই যে নিচের দিকে মানে এখানে এসে সেট হয়েছে, রাইট? আর এই উপরের অংশটা ফাঁকা। এখন আমরা যদি কিনা এই ফ্রেমটা দিয়ে মিডলে একটু প্রেশার দেওয়ার ট্রাই করি, তাহলে যে জিনিসটা হবে ফোনের হিঞ্জের উপরে প্রেশারটা মূলত পড়বে। কিভাবে? আমরা এই যে দুইটা অংশ উপরে যদি ঝুলিয়ে দিই আর এই নিচের অংশের থেকে যদি আমরা কোনো ওয়েট দিই, তাহলে যেটা হবে এই হিঞ্জের উপরে গিয়ে প্রেশারটা পড়ছে, যেমনটা ওরা ভিডিওতে দেখিয়েছিল। যদিও ওরা ভিডিওতে এখানে কোনো কাপড়ের কোনো একটা স্ট্র্যাপের মতো ব্যবহার করছিল, বাট না, আমরা তো ব্যবহার করবো ভাই মেটাল। তো আমরা মেটাল দিয়ে দেখবো যে আসলে এটা টিকে কিনা। চলেন তো একটু টেস্ট করে দেখা যাক। তো আমরা যে কাজটা করছি আমাদের জিমের মধ্যে এটাকে সেট আপ করছি আমাদের যে চিন আপ বার রয়েছে ওর সাথে, এই যে দেখুন। আর ফোন কিন্তু এই যে ফ্রেমে আছে। আমি এখন যেটা করব, আমাদের সেই ফ্রেমটা এখান থেকে সেট আপ করে দেব যেভাবে আমি চেয়েছিলাম। ওকে, একদম হিঞ্জ বরাবর রয়েছে, হিঞ্জের উপরে প্রেশার পড়বে। আর এটার সাথে আমরা এই যে চিন আপ যে বার যেটা রয়েছে এটাকে সেট করতে পারি। তো আমি স্ক্রু দিয়ে দিচ্ছি এখানে। সো ইয়া, চিন আপের সেট রেডি একদমই আমাদের। আমি যদি এখন একটু নিজে ঝুলি, ওইটা কেমন হয়? ওইখানে না একজন মানুষ ঝুলছিল, চলেন। এটা আমার হাইট অনুযায়ী একটু নিচ দিকে হয়ে গেছে, বাট আই থিঙ্ক আমি তারপরও পারবো। ভাই আমি জানি না এটা কী হবে, ফোন টোন নিয়ে যদি পড়ি দাঁত থাত না ভাঙে আমার। 1 2 3 4 5 5টা কমপ্লিট করলাম। আই ডোন্ট নো ফোনের কি অবস্থা। ওকে, সো খোলা যাক একটা। তুই কি বেঁচে আছিস বাবা? ওই একদম পারফেক্টলি ঠিক আছে, সব কিছু ঠিক আছে। সন্তুষ্ট হইলাম না, আমার ওজন মনে হয় কম হয়ে গেল না। চলেন তো একটু বাইরে যাই। অনরের চ্যালেঞ্জটা আমরা খুব সিরিয়াসলি নিয়ে ফেলছি। হ্যাঁ, সো কী দিয়ে আসলে আমরা প্রেশার দিচ্ছি চলুন দেখি। এই মুহূর্তে আমাদের সাথে দুইটা গাড়ি রয়েছে। আমরা বড় গাড়িটা দিয়ে ছোট গাড়িটাকে টেনে নিব। অনেকে ভাবতে পারেন এই গাড়ির ভিতরে নিশ্চয়ই মানুষ আছে বা কিছু। চলেন আমি একটু নিজেই দেখাই যে কেউ আছে কিনা। আচ্ছা, ফোন এখন আমার এই যে এই অবস্থায় আছে। আর এই গাড়ির ভিতরে স্টিয়ারিংয়ে আপনারাই দেখেন যে কেউ আছে কি না। একদমই কেউ নেই, এটা টোটালি ফাঁকা। ওকে, সো এই গাড়ি আসলে কেউ চালাবে না, এটা নিউট্রাল করা আছে। জাহিদ ভাই, আপনি গাড়িটা নিয়ে আস্তে আস্তে আগান। এই হচ্ছে আমার ফোনের কন্ডিশন, একদম মিডলে। আরেকটু যান যেতে থাকেন। তো আমি ছেড়ে দিয়েছি। এবারে আমরা বড় গাড়িটা দিয়ে ছোট গাড়িটাকে টেনে নিচ্ছি, বাট মাঝখানে আমাদের ফোন রয়েছে। আমি নিজে একটু রেকর্ড করে আপনাদেরকে দেখাবো যে আসলে ঘটনাটা কী ঘটছে এখানে। আরেকটু জোরে জাহিদ ভাই, একটু জোরে। ভাই আমাদের সাথে আজকে যে কাহিনী হচ্ছে, গাড়ি একবার ওইদিকে রওনা দিল, একবার এদিকে। মানে ওইটাতে তো কোনো ড্রাইভার নেই, যে কারণে স্টিয়ারিং ঘুরে যাবে, এটাই স্বাভাবিক। সো এবারে ওদিকে গেছে, বাট আমাদের টেস্টিং শেষ। অলমোস্ট টেস্ট করে মানে 3বার টেস্ট করলাম। একবার উপাসে রোডে, এখানে 2বার করছি। সো সব মিলে 3বার। এখন আমি যেটা দেখতে পাচ্ছি একটা স্পট পড়ছে এখানে, বাট স্মার্টফোনটি জীবিত আছে কিনা চলুন সেটা একটু দেখা যাক। এই বের হও। ওকে ভাই,
ফোন তো অন আছে, ওটা নিয়ে কোনো ধরনের সন্দেহ নাই, একদম পারফেক্টলি ওয়ার্কও করছে, এই জায়গাটা ঠিকঠাক। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, এই যে একটু আগে দেখছিলেন আপনারা কনক্রিটের উপরে পড়ে গিয়েছিল, মানে আশ্রয় নিয়ে যাচ্ছিল, তখন এই যে এইখানে স্ক্রিনের উপরের স্ক্রিনের যে প্রোটেক্টর সেইটার উপরে আমরা একটু দাগ দেখছি, আর এই যে এই পাশটাতে একটু ঘষার দাগ রয়েছে। এছাড়া আর কি হিঞ্জের জায়গাটা ভাই পুরো পারফেক্ট আছে, ওটা নিয়ে সমস্যা নেই। বাট যেটা হয়েছে এই যে এইখানে তো আমাদের ওই বারটা প্রেশার দিচ্ছিল, রাইট? সো এইখানে একটু দাগ পড়ে আছে, যেহেতু এটাও মেটাল ওইটাও মেটাল, যে কারণে এই স্পটটা পড়ছে। এছাড়া ফোন পারফেক্টলি কাজ করছে। সো হ্যাঁ, এটা বলা যায় যে ওদের হিঞ্জ ভালোই শক্ত, বাতাসও খাওয়া যাবে এরকম। হ্যাঁ, এখন এটুকু শিওর করে বলাই যায় অ্যাজ এ ফোল্ডেবল ডিভাইস আসলে এটা অনেক বেশি শক্তপোক্ত। আমি এর আগে ফোল্ডেবল ডিভাইস ব্যবহার করছি একটা 3 মাসের মতো নিজের ডেইলি ড্রাইভার হিসেবে, বাট আমি ওইটা খুব যত্ন সহকারেভাবে খুলতাম, ভয় লাগতো, আমার মনে হতো যে ডিসপ্লে যাবে কি না। কিন্তু এখন এটাকে চাইলে আমি এরকম করতে পারি। হ্যাঁ, আসলে এরকম আমি করতে পারি, কারণ এইটাকে আমি যে লেভেলের টর্চার করছি তারপরে এটার প্রতি আমার একটা বিশ্বাস হয়ে গেছে না, এটাতে এ ধরনের সমস্যা হওয়ার পসিবিলিটি নেই। Honor Magic V6 বেশ ডিউরেবল একটা স্মার্টফোন। নট অনলি এই হিঞ্জ, ওরা এটাতে IP68-এরও রেটিং দিচ্ছে, 69-এর রেটিং দিচ্ছে। সো একটা ফোল্ডেবল ডিভাইস কোন পর্যায়ে চলে আসছে, কত স্লিম, যেটাকে এখন রেগুলার একটা ফোনের মতো আপনার কাছে মনে হবে না, মনে হবে না যে একটা ফোল্ডেবল ডিভাইস আমি ধরে আছি। একটা সময় আমরা দেখতাম এই যে পাশটা ফোল্ড হতো ওই পাশটা একটু মোটা হয়ে থাকতো, এই পাশটা চিকন থাকতো, তারপরে অনেক ভারী, সামনের ডিসপ্লেটা অনেক বেশি চিকন, মানে এই কভার ডিসপ্লেটাতে আপনার রেগুলার কাজবাজের জন্য উপযোগীতা ওরকম ছিল না। বাট এখন এসে আপনার মনে হবে হ্যাঁ, আমি এই ডিসপ্লে দিয়ে আমার রেগুলার কাজ করতে পারছি, যখন আমার প্রোডাক্টিভিটি দরকার আমি তখন বড় স্ক্রিনে গেলাম। ইন্টারেস্টিং। সো আগের থেকে অনেক বেটার একটা জায়গায় চলে আসছে, এবং অনার যে চ্যালেঞ্জটা ছুড়ে দিচ্ছে সেটা সত্যিই বেশ প্রশংসনীয়। তার চাইতে বড় ব্যাপার হলো আসলে এটার হিঞ্জ মেকানিজম ভাই ইনসেন লেভেলের শক্ত। আমরা গাড়ি দিয়ে যে টানাটানিটা করছি 3-3বার করতে হয়েছে আমাদেরকে, পারফেক্টলি পাচ্ছিলাম না, তো অলরেডি একবার পড়ে গেছে নিচে, বিভিন্নভাবে করতে হয়েছে। এখন এতে করে কোনো সমস্যা এখানে হয়নি, মানে হিঞ্জে কোনো ধরনের প্রবলেম আমরা পাইনি। যেটা হয়েছে এই যে ডিসপ্লের এইখানে ছোট্ট একটা জায়গায় একটু স্ক্র্যাচের মতো লেগেছে, ওই যে রোডের উপর দিয়ে ঘষে যাওয়ার কারণে, বাট আদারওয়াইজ একদমই পারফেক্ট, এবং ডিসপ্লেতে কোনো ক্ষতিও হয়নি তাতে করে। সো যেটা বোঝা যায় যে হ্যাঁ, আসলে শক্তপোক্ত, ইটস ট্রু। বাট আমরা যদি একটু ভিতরের দিকে জাম্প করি, বা অ্যাজ এ ফোল্ডেবল ডিভাইস কেমন এক্সপিরিয়েন্স ছিল আমার, ও বাই দ্য ওয়ে একটা ব্যাপার বলি, আমি এই ভিডিওটা মানে যখন করছি সেটা বেশ কয়েকদিন আগে রেকর্ড করা, এবং আপনি যখন দেখছেন তখন আমি আর দেশে নেই, তখন আমি চায়নায় রয়েছি। সো এই ফোনটা বাংলাদেশ অনার বাংলাদেশে নিয়ে আসছে, লঞ্চ করছে, কয় টাকা দামে লঞ্চ করছে বা কেমন আসলে দাম রাখছে ওই ব্যাপারটা না আমি শিওর না। তবে যেটা ধারণা করি এই ধরনের ফ্ল্যাগশিপ ফোন দাম অনেক হবে, এটা খুব স্বাভাবিক হওয়ারই হয়তো কথা। তো আমরা রিভিউ করতে গেলে প্রাইস টু পারফরমেন্সের জায়গাটা বিবেচনা করে বলি, অনেকের সাথে কম্পেয়ার করে বলি, সেটা সুযোগ হয়তো আজকে হবে না, তাই আমি একদম বিস্তারিত ওইভাবে রিভিউতে যেতে পারবো না, বরং আমার ইউজার এক্সপিরিয়েন্স কি ছিল সেটা শেয়ার করছি। আপনারা ভিডিওটা দেখবেন, দেখার পরে যখন দেখবেন তখন হয়তো দামও চলে আসবে মার্কেটে। এরপরে যদি আপনাদের ইন ডেপথ অ্যানালাইসিসের প্রয়োজন পড়ে কমেন্ট করলে আমি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ফার্স্ট অফ অল আমরা যদি দেখি স্মার্টফোনটার ওয়েট অ্যান্ড থিকনেস কেমন, এটার যে হোয়াইট কালার ভ্যারিয়েন্টটা হয়ে থাকে ওইটা 8.75 মিলিমিটার, বাকি যে কালার ভ্যারিয়েন্টগুলো রয়েছে বা ভিগান লেদার যেগুলোতে রয়েছে সেখানে আমরা দেখতে পাই 9 মিলিমিটার। সো এইটাকে মোটামুটি স্ট্যান্ডার্ড, এখনও অনেক ফ্ল্যাগশিপ স্মার্টফোনে আমরা এতটুকু থিকনেসে দেখতে পাই অ্যাভেলেবল। বলছিলাম IP68 অ্যান্ড 69-এর রেটিং রয়েছে, এটা ইন্টারেস্টিং একটা বিষয় এর কম্পাসিটর ফোনের জন্য। ওয়েটের দিক থেকে আমরা হোয়াইট কালার ভ্যারিয়েন্টে দেখবো 119 গ্রাম, বাকি ফোনগুলোর ক্ষেত্রে আমরা দেখবো 224 গ্রাম। এটা হবে স্ট্যান্ডার্ড, অনেক ফ্ল্যাগশিপ স্মার্টফোন এখনকার দিনেও এর চাইতেও বেশি ওয়েট ক্যারি করে। তো সেই জায়গা থেকে আপনার মোটেই মনে হবে না আপনি বাল্কি কোনো হেভি ওয়েটের ফোন ধরে আছেন, বরং স্ট্যান্ডার্ড জায়গা থেকে আপনি দেখবেন যে এটা বিলং করছে আর কি। হিঞ্জ কেন এই মেকানিজমটা এত বেশি শক্ত, এত পাতলা ফোন হওয়া সত্ত্বেও ওরা যেখানে হিঞ্জ মেকানিজমটা ব্যবহার করছে, এর যে মেটাল সেটা হচ্ছে অনারের সুপার স্টিল। এবং মজার একটা বিষয় হলো এটার ক্রিজটা আপনার চোখে পড়বে না, নর্মালি দেখাতে হঠাৎ করে দেখালে এটা চোখে পড়েই না। আগে কিন্তু খুব বড় করে একটা ক্রিজ দেখা যেত আগের জেনারেশনের ফোনগুলোতে ফোল্ডেবলে, বাট এখন আপনি যদি এইভাবে হাত দিয়ে টেনে নিয়ে যান তাহলে ফিল করবেন এই যে মাঝামাঝি আসলে হ্যাঁ এইখানে কিছু একটা আছে। আদারওয়াইজ এটা খুব একটা চোখে পড়ে না, কালার শিফটিং বা অন্য কোনো কালারের দিকে যাচ্ছে এই ধরনের প্রবলেম আপনি ফেস করবেন না। জাস্ট এই কর্নার টর্নার থেকে তাকালে যখন কিনা রিফ্লেকশন পড়ে হেভি লাইট এরিয়াতে তখন আপনি এটা নোটিস করবেন, আইদার আপনি হাত দিলে বুঝতে পারবেন, তাছাড়া কোনো ধরনের শিফটিং নেই। সো এই জায়গাটাতেও ইমপ্রুভমেন্ট আসছে, যেটা আমরা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি। প্রশ্ন থাকতে পারে ভাই এইটাকে কতবার আমি এরকম করতে পারবো? আগেরটা তো আমি খুব যত্ন সহকারে খুলতাম, বাট এটাকে আমার যত্ন করে খুলতে হচ্ছে না। নিশ্চয়ই আপনি আপনার ফোনটা এভাবে খুলবেন না, বাট ওরা যেটা ক্লেম করছে 1000, 2000, 500,
600 নো, এটা আপনি খুব সহজেই 5 লক্ষ বার এভাবে ওপেন ক্লোজ করতে পারবেন, সমস্যা নেই। SGS বিভিন্ন ধরনের সার্টিফিকেশন দিয়ে থাকে টেস্টিং এর পরে, ওরা টেস্ট করছে 5 লক্ষ বার এটাকে এভাবে ফোল্ড আনফোল্ড করছে আর কি। সো আপনি নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন, কারণ 5 লক্ষ বার আমার মনে হয় না যে আপনার এটার যে লাইফ স্প্যান টাইম রয়েছে তাতে আপনি এই কাজটা করবেন, কারণ মোস্টলি কাজবাজ আপনার এটা দিয়ে হয়ে যাবে রেগুলার ডিভাইসের মতো, যেহেতু এটাকে ব্যবহার করা যায়। প্রোডাক্টিভ ইউজেসের ক্ষেত্রে আপনি হয়তো এটা ওপেন করবেন। সো আই থিঙ্ক যে লং টাইম আসলে এটাকে ওপেন ক্লোজ করা যাবে তাতে করে কোনো সমস্যা হওয়ার পসিবিলিটি নেই। আচ্ছা, তো বডি ফ্রেমে মেটাল রয়েছে, এত পাতলা ফ্রেমের ভিতরে আপনারা টাইপ সি পোর্ট দেখবেন, ইন্টারেস্টিং 3.5mm হেডফোন জ্যাক কোনোভাবে আশা করতে পারেন না, ওটা আশা করলে ধরে পিটাবে কোম্পানি আপনারে, সো ওটা থাকার সম্ভবই না। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, এটার পজিশনটা একটু নিচ দিকে লাগতেছে আমার কাছে, বাট অনেকের কাছে হাতে হয়তো ঠিকই লাগবে। এটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট, এই ধরনের ফোনে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হয় না, দেয় না, আপনারা জানেন। সো এখনও এটাতে ওই টেকনোলজি আসে নাই। স্টেরিও স্পিকার আছে উপরে নিচে। সাউন্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে হ্যাঁ, এটার সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো, ক্লিয়ার সাউন্ড দেয়। তবে আপনি যদি বর্তমান সময়ের টপ এন্ড ফ্ল্যাগশিপগুলোর সাথে কম্পেয়ার করেন তাহলে আমি বলবো ওগুলোর সাউন্ড আরও বেটার হচ্ছে, ওগুলোর ডেপথ ক্ল্যারিটি একটু বেটার মনে হয়, ওইটার থেকে এখানে কিছুটা পিছিয়ে পড়বে, যেহেতু খুবই পাতলা ফোন, স্পিকারের সাইজ ছোট দিতে হয়েছে, এটা মাইনে নেন ভাই। এরপরে যদি আমরা চলে যাই এই স্মার্টফোনের ডিসপ্লেতে, সামনের যে ডিসপ্লেটা রয়েছে এর সাইজ 6.52 ইঞ্চ, আই মিন কভার ডিসপ্লে। তবে এই ডিসপ্লের একটা পাশে কার্ভ, একটা পাশে স্ট্রেট এমন না, চারিপাশ থেকে একরকম রাখা হয়েছে এবং সিমেট্রিক্যাল বেজেল প্লাস ন্যারো বেজেল। টপ সেন্টারে 5 হোল কাটআউট আছে, এটাও স্ট্যান্ডার্ড সাইজে আছে। এই ডিসপ্লেটার কালার রিপ্রেজেন্টেশন খুবই ভালো এবং এটা কিন্তু হাই রিফ্রেশ রেট দিতে পারে 120 হার্টজ, বাট 1 to 120 হার্টজ পর্যন্ত এটা শিফট করবে। দ্যাট মিনস এলটিপিও প্যানেল পাচ্ছেন আপনি এখানে, এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস রয়েছে 6000 নিটস, গুড এনাফ। আউটডোর ইনডোর বোথ সিনারিওতে আপনি খুব সুন্দরভাবে ভিজিবিলিটি পাবেন, স্ট্রাগল ফ্রি ব্যবহার করতে পারবেন। ডলবে ভিশনের সাপোর্ট রয়েছে ডিসপ্লেটা, অ্যান্ড এন্টি রিফ্লেকটিভ কোটিং ব্যবহার করছে ওরা। সো আপনি যখন কিনা এটা ইনডোর আউটডোর যে কোনো জায়গায় ব্যবহার করুন না কেন, এটাতে রিফ্লেকশনটা কম আসবে, ভালো বিষয় অবশ্যই এটা। এখনকার বিভিন্ন ফ্ল্যাগশিপে আমরা এই জিনিসটার ইমপ্লিমেন্টেশন দেখছি, অনারও এখানে নিয়ে আসছে, এই জন্য থ্যাঙ্কস। প্রোটেকশনের ব্যাপারটা নিয়ে আমি একদম শিওর না, তবে আপনারা একটা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করতে পারেন। আর একটা বিষয় কি, এই ফোনটা এখন যে থিকনেসে আছে এতে করে হ্যান্ডফিলের জায়গা থেকে না আপনার মনে হবে রেগুলার ফোন ব্যবহার করছেন, তবে কভার যদি ব্যবহার করেন দেন এটা বেশ মোটা হবে, এটুকু বোঝাই যায়, বা সেটা হবে শিওর। আচ্ছা, ভিতরের দিকে যদি আমরা চলে যাই সেক্ষেত্রে আমরা পেয়ে যাবো 7.95 ইঞ্চের একটা বিশাল বড় প্যানেল। এই ধরনের প্যানেলগুলোর রেসপেক্ট রেশিও অনেকের কাছে হয়তো ভালো লাগতে পারে, বাট পার্সোনালি আমার কাছে এই রেশিওটা মনে হয় যে মানে খুব একটা পারফেক্ট না মাল্টিমিডিয়া কনজামশনের জন্য, বাট হ্যাঁ পারফেক্ট ফর মাল্টিটাস্কিং। আপনি অ্যাট এ টাইম যেমন এটাতে 3-3টা অ্যাপ্লিকেশন রান করে ব্যবহার করতে পারছেন। তো দেখা যায় সাইমেন্টেনিয়াসলি আপনি যখন একটা অ্যাপ থেকে আরেকটা সুইচ করবেন বা ব্যবহার করবেন একসাথে অনেকগুলো অ্যাপ, সেটাতে মজা পাবেন। যারা প্রোডাক্টিভ কাজবাজ করে তাদের জন্য কিন্তু এটা বেশ দারুণ একটা সুবিধা দেবে ফর শিওর। বাট এর বাইরে যদি আমরা দেখতে পাই এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস রয়েছে 5000 নিটস। তো বাইরেরটার সাথে কম্পেয়ার করতে গেলে ইনার ডিসপ্লের ব্রাইটনেস একটু কমন হতে পারে, পিক ব্রাইটনেসের ব্যাপার না, আপনি নর্মালি ব্রাইটনেস যথেষ্ট ভালো পাবেন। কিন্তু যেটা হয় যে এখানে একটু রিফ্লেকশন আসবে, যেহেতু এই ডিসপ্লেটা হচ্ছে গিয়ে কি বলে ফ্লেক্সিবল, এই ধরনের ফ্লেক্সিবল ডিসপ্লেগুলোতে কিছুটা রিফ্লেকশন থাকে, হ্যাঁ একটু রিফ্লেক্টিভ, কিন্তু ওরা অ্যান্টি গ্লেয়ার ব্যবহার করছে, যার ফলে এটা একটু বাড়তি সুবিধা আপনাকে দেবে ঠিকই। আর একটা বিষয় হচ্ছে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট কিছুটা বসে এতে আর কি। এই ডিসপ্লেটা সাপোর্ট করছে 4320 হার্টজ PWM ডিমিং। তবে এই রিফ্লেকশনের ব্যাপারটা নিয়ে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো হ্যাঁ, প্রিভিয়াস জেনারেশনগুলোতে যে আমরা এই ধরনের ফোল্ডেবল ফোনগুলো দেখতাম ওগুলো মারাত্মক রিফ্লেক্টিভ ছিল, সেই তুলনায় অনেকটা কম রিফ্লেকশন, বাট স্টিল কিছুটা আছে, এটা মাথায় রাখতে পারেন। এলটিপিও প্যানেল 1 to 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট যাবে, কমবে যাবে এই। সো দুইটা ডিসপ্লে বেশ দারুণ করছে, এবং যেহেতু এই হাই রিফ্রেশ রেটের ব্যাপারটা ওঠানামা করছে এলটিপিও, দ্যাটস ওয়াই ব্যাটারি বার্ন কম করবে। এখন এই ডিসপ্লেটা যথেষ্ট স্মুথ অ্যান্ড টাচ রেসপন্সও খুবই ভালো, যার টপ সেন্টারে না টপ রাইট প্যানেলে রয়েছে হচ্ছে 5 হোল কাটআউট। এই কাটআউটটা আপনি সবসময় দেখতে পাবেন, অনেক ফোনের ক্ষেত্রে আমরা দেখেছি, ফোল্ডেবল ফোনের ক্ষেত্রেও দেখেছি আন্ডার ডিসপ্লে থাকে না, ওরা আন্ডার ডিসপ্লে দেয় নাই। এতে করে একটা সুবিধা হলো ক্যামেরাটা অনেক বেশি ক্লিয়ার পাবেন, অসুবিধাটা হলো ডিসপ্লের উপরে একটা 5 হোল কাটআউট দেখা যাবে এই। আদারওয়াইজ একদমই ওকে। আর ফোল্ডেবল ডিভাইসগুলোর বেজেল এরিয়া যেমনটা থাকে এটার ক্ষেত্রে যথেষ্ট ন্যারোই রাখছে ওরা আর কি, এইটুক না রেখে পারা যায় না, কারণ জিনিসটা তো ফোল্ডেবল আসলে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, ভিতরে ডিসপ্লেটা যেহেতু ফ্লেক্সিবল নরম, এটার উপরে খোসা লাগলে কিন্তু এই যে আমি যেমন এখানে একটা ক্র্যাক ফেলাই ফেলছি, মানে একটু ইয়ার মতো স্ক্র্যাচের মতো পড়ছে, এই জিনিসটা কিন্তু পড়তে পারে। সো একটু কেয়ারফুল থাকাটা ভালো, কোনো কিছুতে খোঁচা না লাগলেই হয়েছে। ডিসপ্লের পরে যদি আমরা একটু নিচের দিকে যাই, আই মিন আন্ডার দ্য হুড, এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 UFS 4.1 হলো গিয়ে এর স্টোরেজ টাইপ, এবং এই ডিভাইসটাতে আপনারা 16GB র্যাম পাবেন, 512GB স্টোরেজ রয়েছে। এটা রান করছে ম্যাজিক OS 10 অন টপ অফ অ্যান্ড্রয়েড 16, আর এটাতে ওরা 7 বছরের বা 7 বছর না 7টা মেজর আপডেট দিবে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে। পারফরমেন্সের জায়গাটাকে কোনোভাবেই আপনি ছোট করে দেখতে পারবেন না। একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোনে কি আপনি এর চাইতে বেটার পারফরমেন্স এক্সিস্ট করতে দেখেন, মানে বেটার স্পেক এক্সিস্ট করতে দেখেন?
হয়তো বা দেখেন না, কিন্তু কথা থাকে। এই ধরনের ফোল্ডেবল ডিভাইস অনেক বেশি পাতলা হয়, থার্মাল ম্যানেজমেন্টটা ওই টাইপের রেগুলার ফোনগুলোর মতো করা হয়তো পসিবল হয়ে পড়ে না। আবার এই ধরনের ফোনগুলোকে কেউ গেমিং ফোন হিসেবে কনসিডার করে না আইএস, কারণ এই স্পেক্ট রেশিওতে আপনি গেম খেলে কতটুকু বা মজা পাবেন আমি জানি না, আমি তো পাই না। সো ওইটা একটা বিষয়। তো এই ফোনকে আমি বারবার বলছি এগুলো প্রোডাক্টিভ ডিভাইস। এই ডিভাইস সবার জন্য পারফেক্ট না। এই ডিভাইস তাদেরই প্রয়োজন যাদের ওই অ্যাট এ টাইম ডিসপ্লেতে 2-3টে অ্যাপ নিয়ে কাজ করার প্রয়োজন পড়ে, প্রোডাক্টিভ কাজ প্রচুর করতে হয়, বিজনেস পার্সন রয়েছেন, আরও অনেকেই রয়েছেন যাদের আসলে লাগে, তাদের জন্য পারফেক্ট। এখন একজন নর্মাল ইউজার হিসেবে বা একজন ফ্ল্যাগশিপ ইউজার হিসেবে যদি চিন্তা করি এই ডিসপ্লে থেকে, হ্যাঁ ডেফিনেটলি আপনি একটা ফ্ল্যাগশিপ পারফরমেন্সই ডেলিভার করতে দেখবেন। ভাই এখানে Qualcomm Snapdragon 888 Gen 5 রয়েছে, এটার স্টোরেজ টাইপ UFS 4.1, লেটেস্ট সব কিছু আমরা দেখছি। সো অবভিয়াসলি এর পারফরমেন্স আপনি ওইভাবে ডেলিভার করতে দেখবেন। অ্যাপ ওপেন ক্লোজ টাইম থেকে শুরু করে মাল্টিমিডিয়া কনজাম্পশন সব জায়গায় আপনার মনে হবে খুবই ফ্লুয়েন্ট অ্যান্ড ফাস্ট এক্সপিরিয়েন্স দিতে পারছে। সো ওইটা নিয়ে কোনো ধরনের কমপ্লেনই আমার নেই। কিন্তু হ্যাঁ, হেভি টাস্কিংয়ে বা গেমিংয়ে এটা কিছুটা ওয়ার্ম হয় যে ফিল্ড আপনি হাতে পাবেন। বারবার বলছি প্রোডাক্টিভ কাজ বা মাল্টিটাস্কিংয়ের বিষয়, যেমনটা আমি বললাম, হ্যাঁ অ্যাট এ টাইম 3টা অ্যাপে কাজ করা যাচ্ছে এবং খুব দ্রুত সুইচ করা যাচ্ছে। তাছাড়াও আপনি আরও অনেক কাজ করতে পারবেন, যেমন ওয়ান ফোল্ড স্প্লিট স্ক্রিন, তাছাড়া স্মার্ট ফ্লেক্স স্ক্রিন, দেন ডগ বার, মাল্টিফ্লেক্স 2.0, এই সমস্ত সব ফিচারই এতে ব্যবহার করতে পারবেন। এছাড়াও এআই এর এত পরিমাণ টুল রয়েছে এই ধরনের প্রোডাক্টিভ কাজকে আরও বেশি সহজ করে দিচ্ছে সেই সমস্ত জায়গাগুলো। এআই নোট রয়েছে, ক্যামেরার ক্ষেত্রে আমরা দেখতে পাই ইমেজ টু ভিডিও জেনারেশন, এই সমস্ত বিষয়গুলো সব কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। সার্কিট টু সার্চ সমস্ত ফিচার্সই এখানে ব্যবহার করতে পারবেন। অনারের ফোনগুলোতে আমরা এআই এর ফিচার্স প্রচুর পাই, এই ডিভাইসটাতে মনে হয় আরো একটু এক্সট্রা বেশি কিছু দেওয়া আছে, যেহেতু এটা একটা ফোল্ডেবল ডিভাইস, ওই কাজগুলোকে আরেকটু সহজ করার জন্য আরো বেশ কিছু ফিচার্স ওরা এখানে রেখেছে। সো আমি বলবো এটাকে গেমিং ফোন হিসেবে কনসিডার না করুন, বরং আপনি এটাকে একটা প্রোডাক্টিভ ডিভাইস হিসেবে কনসিডার করলে আই গেস বেটার। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো অ্যাপলের যে ইকোসিস্টেম তার সাথে এটা এত সুন্দরভাবে সিঙ্ক হয়, আপনার মনেই হবে না যে আপনি কোনো একটা অ্যান্ড্রয়েড ডিভাইস অন্য কোম্পানির ডিভাইস অ্যাপলের ডিভাইসের সাথে ব্যবহার করছেন। যেমন ধরুন আপনি এটাকে সেকেন্ডারি স্ক্রিন হিসেবে ব্যবহার করতে পারেন আপনার ম্যাকবুকের। আবার ধরুন আপনি কোনো একটা ছবি ট্রান্সফার করবেন, হ্যাঁ আপনি অ্যাপলের সাথে খুব ইজিলি ট্রান্সফার করতে পারছেন, যেমনটা আমরা কিনে এয়ারড্রপ ব্যবহার করি। আবার আপনার যে এয়ারপডসটা রয়েছে সেইটার পপ আপ এখানে দিচ্ছে, তো মনেই হবে না আপনি অন্য কোনো ব্র্যান্ডের অন্য কোনো একটা ডিভাইস ব্যবহার করছেন আর কি, ইভেন সেটা অ্যান্ড্রয়েড। সো এই ধরনের ফ্লেক্সিবিলিটিও রয়েছে এই স্মার্টফোনটিতে। তবে অবশ্যই হাই এন্ড গেমগুলো এতে প্লে করা যায়, কিন্তু আমি বলছিলাম যেটা খুব পাতলা একটা ডিভাইস, হিটটা একটু বেশি জেনারেট করবে এবং এই অ্যাসপেক্ট রেশিওতে আপনি মনে হয় না যে ওই মজা পাবেন, বাট একবার ইউজ টু হয়ে গেলে অনেকের কাছে আবার এটাও ভালো লেগে বসলেও বসতে পারে আর কি। বাকি ডিসিশন তো আপনাদের হাতে থাকেই। আমরা রেজাল্ট ভালো পেয়েছি পারফরমেন্সের জায়গায়। অ্যাজ এ ফোল্ডেবল ডিভাইস আমি একদম টপ লেভেলের পারফরমেন্সটাই ডেলিভার করতে দেখছি এই ডিভাইসটাতে এখন পর্যন্ত। ও হ্যাঁ, একটা বিষয় তো বলা হয়নি, অনর আরেকটা জিনিস ক্লেম করে, ওরা যেটা বলছে 3 টাইম ইম্প্যাক্ট রেজিস্ট্যান্স দেন Z Fold 7, 3 টাইম নাকি ওইটার চাইতে ইম্প্যাক্ট রেজিস্ট্যান্স হতে পারে। ওটা তো আমরা টেস্ট করে নেই, পারলে ওটাও কোনো সময় টেস্ট করে দেখবো, তখন বোঝা যাবে আরও বেটার ওয়েতে। এনিওয়ে, পারফরমেন্সের জায়গা নিয়ে আমার মনে হয় অ্যাজ এ ফোল্ডেবল ডিভাইস আপনারা খুব সহজেই সন্তুষ্ট থাকবেন, ওটা নিয়ে কমপ্লেন করার সুযোগ থাকবে না। বাট ক্যামেরার কী অবস্থা? ফোল্ডেবল ডিভাইসগুলো ফ্ল্যাগশিপ লেভেলের দাম বা তার চাইতে বেশি দাম হলেও আমরা ক্যামেরায় কিন্তু ওই লেভেলটা পাই না খুব স্বাভাবিকভাবেই। এত পাতলা ফোনে অত বড় সেন্সর দেওয়ারও সুযোগ থাকে না। তারপরে ওরা মোটামুটি বেশ কিছু প্রয়োজনীয় সেন্সর দেওয়া ট্রাই করছে, লাইক এখানে 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে যেখানে ওয়াইএস রয়েছে যেটা মেইন শুটার, 64 মেগাপিক্সেলের 3x অপটিক্যাল জুম সহ একটা লেন্স রয়েছে যেখানেও ওয়াইএস আছে, এরপরে 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড আছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা তো দুইটাতেই আপনারা 20 মেগাপিক্সেল করে শুটার পাবেন। তো ক্যামেরায় এসে আমরা সেন্সরের অভাব দেখছি না, যেগুলো মানে বেশ ভালো সেন্সর বলা যেতে পারে বা কাজে লাগানোর মতো। তো আমরা মেইন যে ক্যামেরাটা সেটার থেকে যেটা লক্ষ্য করছি আসলে ছবিগুলো বেশ ভাইব্রেন্ট ক্রিস্প টাইপের, চোখে লাগার মতো। বিষয়টা হচ্ছে কালারটা একদম একুরেট না, একটু ওয়ার্ম অ্যান্ড একটু স্যাচুরেশন লেভেলটা বেশি। এখন যাদের একদম একুরেট ছবির প্রয়োজন, একুরেট কালার প্রয়োজন, তাদের এটা ম্যাটার করলেও বাকি সবার কাছে এই ছবিগুলো বরং দেখতে ভালো লাগবে। সোশ্যাল মিডিয়া রেডি টাইপ, আপনি ইজিলি চাইলে আপলোড করে দিতে পারেন, তুলবেন আর আপলোড করবেন, এরকম টাইপের ছবি দেয়। তবে ছবিগুলো খুবই ক্রিস্প, শার্প অ্যান্ড চোখে দেখতে ভালো লাগার মতো ছবি আর কি, এই হচ্ছে বিষয়। ডাইনামিক রেঞ্জও ভালো আছে, তাছাড়া এক্সপোজার কন্ট্রোলিংও ভালোই করছে। লো লাইটে একটু সফট করে, স্টিল দেখতে ভালো লাগে, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেখায়, সব মিলে দেখতে সুন্দর লাগতেছে। আলট্রাওয়াইডটা মেইন ক্যামেরার সাথে প্রায় সিমিলার টাইপের একটা আপলোড দেয়, যেখানে আমরা প্রপার লাইটিং কন্ডিশনের ছবিগুলোতে শার্পনেস ডিটেল ভালো পাই। কর্নার এরিয়াতে নর্মালি একটু ডিটেল কম থাকে, এখানেও তাই দেখছি। তবে লো লাইটে এটা মেইন ক্যামেরার তুলনায় পারফরমেন্সে কিছুটা পিছিয়ে পড়ে, যদিও আমরা মেগাপিক্সেল ওয়াইজ সেম দেখলেও। অন্যদিকে 64 মেগাপিক্সেলের টেলিফোটোটা এখানে 3x পর্যন্ত আপনি অপটিক্যালি জুম পাচ্ছেন, যেখানে লসলেস জুমে ছবি দেবে। তবে কালার টোনে এটা আবার সিমিলার রেজাল্ট দেয় না, একটু ডিফারেন্ট,
একটু ওগুলো চাইতে ওয়াশ আউট লাগছে হালকা তুলনামূলকভাবে, ওয়াশ আউট না বরং এটা ওগুলো চাইতে একটু নিউট্রাল বলতে পারেন। আর পোর্ট্রেটে আবার মজা দিবে, পোর্ট্রেটে আপনাদের ভালো লাগবে, স্মার্টফোনের ছবি পোর্ট্রেটে সুন্দর আসে, একটু সফট ছবি দেয় বাট সেটা দেখতে ভালো লাগে আর কি, স্ক্রিনটা মূলত একটু সফট করে প্রেজেন্ট করে। অন্যদিকে যে 20 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে বিশেষ করে এই যে কভার ডিসপ্লেতে, এটা যথেষ্ট ওয়াইড, খুবই ওয়াইড। আপনার যদি মনে হয় আমার আরও বেশি ওয়াইড দরকার, আপনি এটাকে খুলুন, খুলে এই ডিসপ্লেতে এইটার ইয়েটা দেখবেন, মানে ক্যামেরাটা আপনি এখানে দেখবেন, তখন আপনারা চাইলে আলট্রা ওয়াইড দিয়ে গ্রুপ সেলফি তুলতে পারেন, এটা আরও বেশি ইন্টারেস্টিং। ফোল্ডেবল ডিভাইসে এটা একটা বাড়তি সুবিধা দেয়, আমরা সবাই জানি। তাছাড়াও ক্যামেরা অন করে বাচ্চাদের যদি ছবি তুলতে চান, এইখানে আপনি চাইলে কোনো কার্টুন অন করে রাখতে পারেন, মানে এখানে বেশ কিছু প্রিসেট মোড আছে যেগুলো দিয়ে রাখতে পারেন, তখন ওই বেবি হয়তো সে ওটা দেখে ক্যামেরার দিকে লুক দিবে, হতে পারে সেটা ইন্টারেস্টিং ব্যাপার। এছাড়াও ক্যামেরাতে বেশ কিছু এআই এর ফিচার্স রয়েছে যেগুলো ব্যবহার করা যায়, ইমেজ টু ভিডিও জেনারেশন, তাছাড়া ওই যে ম্যাজিক ইরেজার, এই জাতীয় ফিচার্সগুলো তো অ্যাভেলেবল থাকে যেগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। ফ্রন্ট ক্যামেরা ভিডিও রেকর্ড করতে পারে 4K 30 FPS এ, 4K 60 FPS আমি মিস করছি। ফ্রন্ট ক্যামেরা ভিডিওটা আমি বিলো স্ট্যান্ডার্ড বলবো আসলে, যদি কিনা একদম হাই এন্ড ফ্ল্যাগশিপের সাথে কম্পেয়ার করি, এখানে আর একটু ইমপ্রুভমেন্টের দরকার ছিল। এটা ইভেন কালার টোন প্লাস শার্পনেস ডিটেলে আমার কাছে একটু কম মনে হচ্ছে। বাট ব্যাক ক্যামেরা যেটা, ব্যাক ক্যামেরা রেজাল্ট আবার ভালো, সেখানে আপনারা কিন্তু 4K তে রেকর্ড করতে পারছেন, 60 FPS রেকর্ড করতে পারছেন। সো আই থিঙ্ক যে ওইটা আপনাদের কাছে ভালো লাগবে, ওইটা যথেষ্ট শার্প অ্যান্ড ওয়েল ডিটেইল। তাছাড়া এখানে এক্সপোজার কন্টিনিউও যথেষ্ট ফাস্ট করতে পারছে, ইভেন স্টেবিলিটি ভালো। এখন আবার যদি বলেন যে না ভাই আমি ফ্ল্যাগশিপগুলোর ভিডিওর মতো কি পাবো, না ফ্ল্যাগশিপগুলোর মতো ওই লেভেলের ভিডিও পাবেন না, বাট হাই মিড রেঞ্জের ফ্ল্যাগশিপ কিলার ফোনগুলোর সাথে যদি কম্পেয়ার করেন দেন এটার ক্যামেরা আপনি কম্পেয়ার করতে পারেন। ব্যাটারিটা 6660 mAh, কি পাতলা ফোন দেখেন, 6660 mAh দিচ্ছে আর কি। কিছুদিন আগে আমরা অনরের ইয়াতে গিয়েছিলাম, R&D গিয়েছিলাম চায়নার, তখন আমি একটা ব্যাটারি আপনাদের সাথে শেয়ার করছিলাম, কাগজের মতো পাতলা, ওই ব্যাটারি মনে হয় এখানে ব্যবহার করছে ভাই। তো এই স্মার্টফোনটা থেকে মানে অ্যাজ এ ফোল্ডেবল ডিভাইস যদি বারবার এই ভিতরে ডিসপ্লে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আমি বলবো আপনি নর্মাল ইউজার বা রেগুলার ব্যবহারকারী হয়ে থাকলে একদিন চালাতে পারবেন খুব সহজেই, সমস্যা হবে না। তবে এইটা আশা করাটা বোকামি যে আপনি প্রায় 1.5 দিন বা 2 দিন ব্যবহার করবেন, ওরকম হবে না। এই স্মার্টফোনটার ভালো বিষয় হচ্ছে 80 ওয়াট চার্জিং সিস্টেম তো সাপোর্ট নিচ্ছে ওয়ার্ড, তবে ওয়্যারলেস চার্জিং সিস্টেম আবার সাপোর্ট নিচ্ছে 66 ওয়াট। সো এই জায়গায় কোনো কার্পণ্য করে নেই, বরং অনেক ফোনের চাইতেই বেটার বা অনেক ফোনের থেকেই এগিয়ে রাখবে ওর নিজেকে। সো এটা একটা ভালো বিষয়। বাকি সব জায়গায় ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে, সমস্ত সেন্সর অ্যান্ড নেটওয়ার্ক কানেক্টিভিটি ওইগুলোতে কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করিনি। তো এই ছিল অনার ম্যাজিক V6। আই নো এইটা অ্যাকচুয়াল রিভিউ ভাবে হয়নি, না হওয়ার পিছনে মেইন কারণ হলো দামটা আমরা জানি না, যে কারণে আমি ওইভাবে কম্পেয়ার করে কথাগুলো বলতে পারি নাই। বাট যে রেজাল্টগুলো পেয়েছিলাম সেগুলো শেয়ার করলাম। তারপরেও যদি এখন তো আপনি নিশ্চয়ই হয়তো বা দাম জানেন, আমরা ট্রাই করবো ভিডিওটাতে দামটা দিয়ে দেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনার ধরতে আরও সুবিধা হবে। তো যদি মনে হয় এটা নিয়ে বিস্তারিত কোনো কন্টেন্ট দরকার, আমরা 1-1.5 মাস পরে গিয়ে না হয় এটার একটা ভিডিও দেবো যে আসলে কি অবস্থা, কতটুকু প্র্যাকটিক্যাল কি। বাট এটুকু আমি শিওর করে বলবো ভাই, এটার হিংস মেকানিজম হেভি শক্ত, হেভি এটা একদম ফরচিওর, মানে এটা টর্চার করতে পারলে আমার ভালোই লাগছে, মজা লাগছে আর কি। এনিওয়ে, আপনাদের কাছে কেমন লাগলো এই ফোন কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামসাংয়ের ব্র্যান্ড নিউ কোনো ভিডিওতে।